নমস্কার। রাজ্যের স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অব্যবস্থা চলছে তাতে অনেকেই অবাক হন, অনেকেই সেখানে অভিযোগ জানান। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি নজর দেওয়ার দাবি জোরালো করেন। অঙ্গনারী কেন্দ্র বলুন, স্কুল বলুন, কলেজ বলুন বা বিশ্ববিদ্যালয়। ত্রিপুরার ক্ষেত্রে যেখানে অন্যতম অভিযোগ যে সেখানকার পরিবেশ কোনো এক অজ্ঞাত কারণে কিংবা জ্ঞাত কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখলেন যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কয়েকদিন আগে একটি কর্মশালা করবে, তার জন্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সরকারিভাবে সেখানে নোটিফিকেশন জারি করে বাধ্যতামূলক করা হয়েছে যেখানে পড়ুয়ারা উপস্থিত থাকতে হবে। এটা যেমন একদিকে দিক, ঠিক তেমনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তার অভ্যাসবর্গ কর্মসূচি সংগঠিত করবে। তার জন্য বিশালগড়ের স্কুলে, অফিস টিলা স্কুলে, বিদ্যাজ্যোতি স্কুলে সেখানে স্কুল বন্ধ রেখে সেখানে কর্মসূচি করার অনুমতি স্কুল কর্তৃপক্ষ দিয়েছেন। এবং আপনারা প্রত্যেকে জানেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো জেলা শাসকদের তত্ত্বাবধানে চলে। সেদিক থেকে সিপাহীজলা জেলা শাসক বিষয়টি জানেন কিনা আমাদের জানান। স্কুল কর্তৃপক্ষ কার নির্দেশে এই কাজটা করলেন সেটাও স্পষ্ট করলো না স্কুল কর্তৃপক্ষ। বলতে পারেন প্রিন্সিপাল থেকে শুরু করে প্রত্যেকে। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন যদি অবস্থা চলতে থাকে তাহলে কেউ কেউ বলবেন যে শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন লাটে উঠেছে। সত্যি হতে তাই। অফিস টিলা স্কুলে যে নোংরা পরিবেশ সেখানে সৃষ্টি করেছে সে ছাত্র সংগঠন, তারপর সেখানে আর পঠন পাঠন করা সম্ভব হয়নি। স্কুল ছুটি দেওয়া হয়েছে, পড়ুয়াদের স্কুল থেকে বাড়িতে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আপনি বলতে পারেন সেখানে এই পঠন পাঠন না করার পেছনে কি কারণ থাকতে পারে? আমরা দিনভর বিষয়টি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অনেকে আপনাদের মতন করে এই বিষয়গুলো জেনেছেন, অনেকেই সেখানে ফোন করে বিষয়গুলো সম্পর্কে বিস্তৃত জানানোর চেষ্টা করছেন। রাজ্যের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো সংগঠনের দখলে চলে যাবে সেটা কেউ বিশ্বাস করেন না। এবং তথাকথিত ছাত্র নেতা যারা, তারা স্কুলের পঠন পাঠন, স্কুলের পরিবেশ, স্কুলের বলা যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের যে নিয়মকানুন তা উপেক্ষা করবে সেটা কেউ মানেন না বা সেটা কেউ বিশ্বাস করেন না। এবং সবচেয়ে নজিরবিহীন ঘটনা হলো সে শিক্ষা প্রতিষ্ঠানের যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরার লাইন সেখানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সে আয়োজন করার জন্য। প্রশ্ন উঠেছে, সিসি ক্যামেরা নজরদারির জন্য দেওয়া হয় আর সেটার লাইন সংযোগ সেখানে বিচ্ছিন্ন করে এই আয়োজন করার অনুমতি কে দিলেন? স্কুল প্রিন্সিপাল নাকি জেলা শাসক? স্পষ্ট উত্তর নেই এখন পর্যন্ত। আমরা চেষ্টা করেছি সংশ্লিষ্ট প্রত্যেকের বক্তব্য জানার জন্য, সেদিক থেকে সেটাও সম্ভব হয়নি। কে কেউ বলবেন যে এই সময়ের মধ্যে এমন একটি ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা, এক দুজন কথা বলেছেন। এটা যেমন একটা দিক গেল, বিশালগড় অফিস টিলার স্কুলের ঘটনা আপনারা দেখলেন। তার পাশাপাশি আরও কয়েকটি ঘটনাকে সেখানে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। স্কুল শিক্ষার পরিবেশ নিয়ে অনেকেই অভিযোগ করেন, স্কুলে পঠন পাঠন স্বাভাবিক হচ্ছে না, শিক্ষকরা ঠিক মতন স্কুলে আসছেন না, এই অভিযোগ থাকে অভিভাবকদের। তার পাশাপাশি অধিকাংশ স্কুলে সেখানে অভিযোগ থাকে যে পঠন পাঠন ঠিক মতন হয় না, কারণ যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাতে কম, এই বক্তব্য রয়েছে। আমরা আরও একটি স্কুলের দৃশ্য আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে খয়েরপুর বিধানসভার জিরানিয়া সাব ডিভিশনের ধূপছড়া এডিসি ভিলেজের ধূপছড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, যেখানে শিক্ষক আছেন মোবাইল নিয়ে ব্যস্ত। তারপর সেই স্কুলের যে সমস্যা, বিদ্যালয়ের যে পরিবেশ, সেখানে বিদ্যালয়ের যে আবহ, সেটা যখন ক্যামেরাবন্দি করা হলো তখন কেউ কেউ বলছিলেন যে এ ধরনের ঘটনা প্রকাশ্যে আনা ঠিক নয়। আবার তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে এই ধরনের দৃশ্যগুলো তুলে ধরা খুব দরকার। কেউ কেউ বলেন যে এসব দৃশ্যগুলো হঠাৎ করে তুলে ধরে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা খুব দরকার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আজকের ক্যাপচারটা খুবই লক্ষণীয় বিষয়। আজকে সারা দিন ভর আমরা দেখতে পেলাম যে পরিস্থিতিটা, আজকে রাত্রের অনুষ্ঠানটা আমরা এখন মিলিত হলাম আপনাদের মাধ্যমে। তবে বিষয়টা হলো, দেখুন এখানে প্রত্যেকটা বিষয় যদি আমরা দেখি, জানি, বুঝি, সবাই যদি লক্ষণীয় ভাবে দেখেন,
সমস্ত বিষয়টাকেই গোলযোগ করে রেখে দিয়েছে ওনারা। কারণ কেন, শিক্ষা ব্যবস্থার মধ্যে রাজনীতি ঢুকে গেছে। শিক্ষা ব্যবস্থাটার মাধ্যমে আপনার ডিনাইগিরি চলছে, কে কাকে উঁচু নিচু স্তরে রাখবে। শিক্ষা ব্যবস্থাটার মধ্যে শিক্ষকের অভাব, শিক্ষা ব্যবস্থার শিক্ষা স্থান যে বিল্ডিং তারও পরিকাঠামোর অভাব। সমস্ত বিষয় দিক দিয়ে শিক্ষা ব্যবস্থাটা পিছিয়ে পড়ে রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে। আমি একজন অভিভাবক হিসাবে বলছি, বিগত অনেক দিন ধরে আমরা দেখতে পেলাম স্কুলের মধ্যে শিক্ষকের অভাব, পরিকাঠামোর অভাব, আবার এদিকে বিদ্যাজ্যোতির নাম বলে অনেক ধরনের সুবিধা বলে ওনারা মন্ত্রী মহোদয়রা ভাষণ দিচ্ছেন। হ্যাঁ, কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না। বিদ্যালয়ের মধ্যে আপনি যে কোনো বিদ্যালয়ে যান, টাউনের আমাদের শহরতলির যে বিদ্যালয়গুলি, এগুলির পরিস্থিতি খুব খারাপ। তাহলে ভিতরের এডিসি এলাকার মধ্যে বিদ্যালয়গুলো কিভাবে হবে? এবং শিক্ষা দপ্তর আমরা দেখলাম যে তাদের যে মানে পরিকাঠামো খুবই নগণ্য। কিছুদিন আগে আপনাদের মাধ্যমে দেখলাম যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একটা গেছে কালকে শিক্ষক নিয়োগের ক্ষেত্র যারা টেট পাস করে আছে তাদেরকে নিয়োগের ক্ষেত্রে সরকার পাচ্ছে না, ডিপার্টমেন্ট পাচ্ছে না। তো কোথায় যাবে মানুষ? কার কাছে যাব? আমরা যে ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যৎ বানানোর জন্য যে স্কুলে পাঠাবো বাচ্চাদের, কার উদ্দেশ্যে পাঠাবো? সবকিছুই তো অভাব, সব দিকেই অভাব। আবার দিকে বলছে কেন্দ্রে এত কোটি টাকা দিয়েছে, কেন্দ্রে এত টাকা এত কোটি হাজার দিয়েছে। মানে কথার কাজের সঙ্গে এই সরকার গভর্নমেন্টে কোনো মিল নেই, কোনো মিল নেই। যতই আমরা চিৎকার করি না কেন, ওনাদের কানে এই কথাগুলি যায় না। এর জন্য আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়ের কাছে অনুরোধ রাখবো, শিক্ষার প্রসারটাকে উন্নত করার ক্ষেত্রে শিক্ষক নিয়োগের প্রয়োজন, শিক্ষার পরিকাঠামো উন্নত করা প্রয়োজন, স্কুল বিদ্যালয়গুলিকে পরিকাঠামো ভালো উন্নত ধরনের করা প্রয়োজন, মানে সব দিকেই প্রয়োজন। কিন্তু এই যে টাকাগুলি আসে কোথায় যায়? আরটিআই করলে দেখা যায় আরটিআই এর সঠিক উত্তর পাওয়া যায় না। আমরা 2-3 বার আরটিআই করেছি, কোনো সদুত্তর পেলাম না। এইভাবে চলছে আর কি ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা খুবই নগণ্য, খুবই নগণ্য। অন্যান্যরা আমরা বিহার ছাড়িয়ে গেছি আমাদের ত্রিপুরায়, লজ্জার বিষয়। বিহার যে রাজ্যটা ওইটাকেও ছাড়িয়ে যাচ্ছি দিন দিন আমরা। প্রত্যেক দিক দিয়ে অসুবিধা হচ্ছে। তো আগামী দিন মানুষ দেখছে, জানে, বুঝছে, জবাব অবশ্যই দেবে। এবার যে জবাব পেল ওরা, ওইটাই হবে আমাদের ত্রিপুরাতেও সামনের দিনে। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সমীর দেব বলছি। আজকে আপনারা আবারও অনুষ্ঠান রেখেছেন শিক্ষাকে সামনে রেখে। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি রাজ্যের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা, যে একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করে রেখেছে। ছাত্রছাত্রীদের পঠন পাঠনকে তারা মানে বন্ধ রেখে এখানে একটা রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা হচ্ছে। তো আমরা রাজ্যের অভিভাবক মহল আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যেভাবে স্কুলগুলো চালানো হচ্ছে, যেভাবে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হচ্ছে, কি উন্নত ধরনের পঠন পাঠন চলছে, আমরা আজকে আপনাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমাদের প্রশ্ন হচ্ছে যে এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে রাজ্য কোন জায়গায় গিয়ে পৌঁছাবে? কারণ একটা মানে কি বলবো, যে ছাত্রছাত্রীরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে না পারে তাহলে কোন দপ্তরেই তো সঠিক লোক নির্বাচিত করা সম্ভব হবে না। দপ্তর মানে প্রত্যেকটা দপ্তরেই তো লোক যায়, শিক্ষা যদি ভালোভাবে না হয় তাহলে অন্যান্য যে দপ্তরগুলি সেই দপ্তরগুলিতে কিভাবে লোক নিয়োগ হবে, কিভাবে তারা পরিচালনা করবে? তাই শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। শিক্ষা একটা গুরুত্বপূর্ণ দপ্তর। এরকম একটা দপ্তর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয় উনি নিয়েছেন। উনি তো আর একটা দুটো দপ্তর নয়, ওনার হাতে প্রচুর দপ্তর। ওনাকে জিজ্ঞেস করলেও মনে হয় না বলতে পারবে ওনার হাতে কি কি দপ্তর আছে। এতগুলো দপ্তর ওনার কাছে আছে। তাই আমরা বলছি যে একটা গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে শিক্ষা দপ্তর। এই শিক্ষা কিভাবে পরিচালনা হচ্ছে, কিভাবে চালালে পরে শিক্ষা সুন্দরভাবে চলবে, ছাত্রছাত্রীদের পঠন পাঠন ভালোভাবে হবে, সেগুলোর দিকে ওনার দৃষ্টি দেওয়া দরকার।
আর ওনাকে বলে কি হবে? আপনাদের চ্যানেলের মাধ্যমে তো আমরা একবার নয়, আমরা বারবারই বলছি যে আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছি, কি কারণে পাঠাচ্ছি? কারণ তো পড়াশোনাই হচ্ছে না। আর যে বিদ্যাজ্যোতির নামে যে স্কুলগুলো খোলা হচ্ছে, এখান থেকে শুধুমাত্র আমাদের কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছে, কিন্তু কাজের কাজ তো কিছু হচ্ছে না। তাই উনি যদি এই সমস্ত দেখে শুনে চুপ করে থাকেন, তাহলে আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে? উনি দায়িত্ব নিয়েছেন, নিশ্চয়ই দায়িত্ব পালন করার জন্যই নিয়েছেন। তো দায়িত্ব নিয়ে উনি চুপ করে বসে আছেন। আর এই যে প্রতিদিন আপনারা চ্যানেলের মাধ্যমে এগুলো দেখাচ্ছেন, উনি কি দেখতে পাচ্ছেন না? তাই আমরা অভিভাবক মহল খুব চিন্তিত আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে। আর তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক সংকট ত্রিপুরার যে আজকে নতুন নয়, এটা বিগত অনেকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, অনেক বছর ধরে দেখতে পাচ্ছি। তাই রাজ্যের এই সমস্ত শিক্ষার যে বেহাল দশা, তার একটা প্রধান কারণ হচ্ছে শিক্ষক সংকট। তো শিক্ষককে প্রাধান্য দিতে হবে, শিক্ষক নিয়োগ করতে হবে। যদি শিক্ষক নিয়োগই না করে স্কুলগুলিতে, তাহলে ছাত্রছাত্রীরা শিক্ষক কোথায় পাবে? শিক্ষক সংকট তো থাকবেই। তাই এই জায়গায় দাঁড়িয়ে আবারও উনি তো, ওনাকে বললো কোনো কাজ হয় না, উনি শিক্ষামন্ত্রী ঠিকই, কিন্তু ওনার কাছে কোনো খবর যায় না, বা উনি দেখেন কিনা আমরা জানি না। আমরা আবারও আপনার চ্যানেলের মাধ্যমে ওনার কাছে আমরা অনুরোধ রাখবো, মাননীয় শিক্ষামন্ত্রী তথা রাজ্যের প্রধান অভিভাবক মুখ্যমন্ত্রী স্যারের কাছে, যে আপনি অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা নিন। যারা মানে শিক্ষকের যোগ্য, তাদেরকে আপনারা চাকরি প্রদান করে বিদ্যালয়মুখী করুন, এবং আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন, যাতে তারাও ভালো পঠন পাঠনের মাধ্যমে আগামী দিনে একদম সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো। স্যার নমস্কার। হ্যাঁ, বলুন। আজকে যে মানে একটা ইম্পর্টেন্ট একটা আপনারা তুলে ধরেছেন, ইম্পর্টেন্ট একটা বিষয় একটা তুলে ধরেছেন, তার জন্য পিভিটি ওয়ার্ল্ডকে অসংখ্য ধন্যবাদ। আমরা 2022 সালে ট্যাট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, কিন্তু সরকার আমাদের দিকে একটি বিন্দু আমাদেরকে দেখছেই না। বরং আমরা যখন টিআরবিটি অফিসে যাই, তখন একজন বলে যে এটা ফাইল আছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, কিন্তু আমরা যেহেতু আমরা বললাম যে ওদেরকে আবার বললাম যে ফাইন্যান্স ডিপার্টমেন্টে তো কিছুই নেই, তো তখন ওরা আর কোনো কিছু সদুত্তর আমাদেরকে দিতেই পারেনি। কিন্তু এদিকে দেখা যাচ্ছে শিক্ষক সংকট প্রচুর, কিন্তু আমাদেরকে নিয়োগ করতে সরকারের অসুবিধা কোথায়? আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিনি তো আমাদের দিকে একটু হলেও একটু দেখতে পারেন। আমরা দরিদ্র মানুষ, আমাদের দিকে তো একটু তাকালে পারে স্যার। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো। এবং আপনারা দেখলেন অফিস টিলা বিদ্যাজ্যোতি স্কুলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 4 দিন ব্যাপী সেখানে কর্মসূচি গেছে। কর্মসূচির পর একেবারে স্কুল প্রাঙ্গণ, স্কুল চত্বর, ভেতরের বিভিন্ন জায়গায় তাদের খাওয়া হয়েছে, তাদের আয়োজন ছিল, আলোচনা ছিল। যেখানে আলোচনা ছিল সেখানে সিসি ক্যামেরা, সেখানে সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ক্যামেরাকে অন্যদিকে মুভ করে রাখা হয়। অর্থাৎ সেখানে যা যা ঘটলো সেখানে ক্যামেরার কোনো কিছু নেই, রেকর্ড সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন উঠেছে, এই অনুমতি কি স্কুল কর্তৃপক্ষ দিয়েছেন? জেলা শাসক জানেন, বিদ্যালয় পরিদর্শক জানেন, জেলা শিক্ষা আধিকারিক জানেন, শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানেন। শুধু তাই নয়, গোটা স্কুল প্রতিষ্ঠানকে নোংরা করা হয়েছে। বলা যেতে পারে স্কুলের যে আসবাবপত্র ছিল সেগুলোকে নষ্ট করা হয়েছে। এবং আরও অভিযোগ রয়েছে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই ধরনের আয়োজনের পর যখন আমরা সংবাদ পরিবেশন করলাম, এখন আপনাদের সঙ্গে কথা বললাম, ঠিক এই সময় পর্যন্ত সংগঠনের তরফে কোনো বক্তব্য নেই। স্কুল কর্তৃপক্ষ, বিদ্যালয় পরিদর্শক, জেলা শিক্ষা আধিকারিক এবং জেলা শাসকের তরফেও কোনো বক্তব্য নেই। নজিরবিহীন ঘটনা। আর একটা দৃশ্য আপনারা দেখলেন যে সেখানে দোপচড়া স্কুলের ঘটনা, সেখানে মোবাইল নিয়ে ব্যস্ত শিক্ষক। পঠন পাঠন কোন স্তরে আছে, কতটা স্বাভাবিক পঠন পাঠন, তা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলবেন। আমরা এই ঘটনার সঙ্গে কয়েকটি বক্তব্য রয়েছে, আমরা বক্তব্যগুলো শুনি। তার আগে একজন রয়েছেন ফোনে, আমরা কথা বলবো। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ, বলুন।
আজকে যেই বিপজ্জনক আশঙ্কাগুলি দেখা দিতেছে সারা দেশ জুড়ে, কিন্তু এটা শুধু ত্রিপুরা রাজ্য না, এই আশঙ্কাটা কিন্তু যে সংবিধান লিখে গেছিলেন বাবা সাহেব আম্বেদকর, উনি আগেই বুঝতে পারছিলেন এবং এটা প্রকাশও করে গেছিলেন যে হয়তো এই সংবিধান মানুষের অধিকার সব ধ্বংস করবে এই আর্য গোষ্ঠী। এবং আজকে যদি আমরা সুন্দরভাবে লক্ষ্য করি, আসলে তো তাই হইতেছে। আপনি দেখেন শিক্ষা ক্ষেত্রে তারা বারবার দেশ স্বাধীন হওয়ার আগে বারবার বাধা দিছে, তখন শাসক তো তারাই ছিল। আমি যে কথাটা আপনার সাথে শেয়ার করি, মানুষে করে, কিন্তু মানুষে আমি যেভাবে করি এইভাবে যদি সবাই এই আর্যরে বা RSS মনোবাদীরে চাপ দিত, তাহলে আজকে তারা কিন্তু এই ক্ষমতা উন্নয়নে এইভাবে লুস্কান করার, কারণ মুখ্যমন্ত্রী এত পয়সা লোভে, শিক্ষামন্ত্রীগণ, অর্থমন্ত্রীগণ, যত MLA বিধায়ক আছে পয়সা লোভে এই সমস্ত করতেছে। আর এখন ঘরে শত্রু বিভীষণ তৈরি করছে। কেন আমি এই কথাটা বলছি, আপনি দেখেন আজকে লড়াই করার কথা গরিব মানুষরা, SC ST OBC মাইনরিটি এবং যারা কায়স্থ পরিবার, প্রত্যেকের লড়াই করার কথা এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। কিন্তু দেখা যায় এই SC লোকেরা তো অনশিক্ষিত কথা, একদম আপনার ফিল্ডে দেখেন OBC লোক হয়তো দুই একটা সম্প্রদায় ধরলে একটু শিক্ষিত, নাহলে বাকি যত OBC লোক আছে ম্যাক্সিমাম অশিক্ষিতের মধ্যেই আছে। কিন্তু মাইনরিটিও একই অবস্থা, শিক্ষার দিকে আগাইতে পারছে না। এখন জেনারেল কাস্টর ঢুকে গেছে এই মানে অশিক্ষিত অব্যবস্থা। তাহলে মুখ খুলবে কেনা, তারাগরের ছেলেরাই তো আজকে যারা ধরেন ইয়ং বয়সে 20, 21, 22, 28, ওই তারাই প্ল্যান করতেছে আগামী দিনে পঞ্চায়েত একটাও দিব না কোনো বিরোধী পার্টিরে, মানে 100 বিজেপি। তাহলে পরামর্শকার RSS এর এরাই মিটিং করাইতেছে, লুসকানটা কারে দিয়ে করাইতেছে, এসসি লোকের দিয়ে এসসি সর্বনাশ করাইতেছে, OBC দিয়ে OBC লোক, জেনারেল দিয়া মাইনরিটি পর্যন্ত বিজেপির বিরুদ্ধে কত আক্রমণ আনলো। আর বিজেপি মাইনরিটির বিরুদ্ধে, মাইনরিটি পর্যন্ত এখন বিজেপির পক্ষে কথা বলতেছে এবং মাইনরিটি পর্যন্ত এই সর্বনাশ মাইনরিটিরা করতেছেন। তাহলে আমরা কোথায় যাবো? কোথায় যাওয়ার দরকার? আজকে দেখেন যারা কিছু পয়সা আছে, ভালো পয়সা, ভালো রোজগার, যেমন মন্ত্রী বাবুরা আর ML বাবুরা বেতন পাইবো তার কয়েকশো গুণ বেশি ডেলি রোজগার। এই যে পরমানন্দ বলেন, শ্রীকৃষ্ণ মিশন বলেন, ওই যতগুলি মিশন স্কুল আছে এইগুলোর মধ্যে তারা বাচ্চারা পড়াইতেছে। তাহলে আগামী দিনে কি তাদের ছেলেরাই ভবিষ্যৎ হবে এই ভারতবর্ষে? আর আমরা যারা জনসাধারণ আছি, আমরা যে হক অধিকার সব কি বিসর্জন দিয়ে দেবো? আমরা এই RSS মনোবাদের বিরুদ্ধে পথে নামার দরকার না, স্কুলের বিরুদ্ধে পথে নামার দরকার না, সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হোক। দেখেন যদি সমস্ত অভিভাবকরা এই প্রাইভেট স্কুলগুলির সামনে ভিড় করে এবং প্রচন্ড ভাবে বাধা দেয় মিশনারি স্কুলগুলি, কালকে দেখবেন তারা কি বলবো, খারাপ ভাষা তার করতে পারি না, অটোমেটিক সরকারি স্কুলের ব্যবস্থা ঘুরাইতে বাধ্য হবো। চাকরি ক্ষেত্রে দেখেন চাকরি নেই, তারা চালু করছে সুরুক্তি বোঝা। RSS তাই তো করছে ব্রাহ্মণদের। এবিপি একটা প্রোগ্রাম গেছে, আমার প্রিন্সিপালে জানাইছে প্রোগ্রাম চলার ফলে এইখানে দেখলাম গতকাল যদিও তার প্রোগ্রাম শেষ, কিন্তু আজকে সকালে দেখলাম এখানে প্রতিটা রুমের বেঞ্চগুলি বারান্দায় এবং প্রতিটা রুম এবং নোংরা একদম, ফলে এখানে ক্লাস করার মতো আর পরিস্থিতি নেই। আপনারা নিজেরাই দেখেছেন কি অবস্থায় আছে। আজকে আমি বাধ্য। হ্যালো, আমি এই রাজ্যের একজন সুনাগরিক আর আপনাদের চ্যানেলের একজন নিয়মিত দর্শক। আপনাদের চ্যানেলে সবসময় দেখি যে স্কুলের খুব বেহাল অবস্থা। আমাদের রাজ্যে এই স্কুলগুলির অনেকটাই খুব খারাপ অবস্থা। এটা আমাদের দেখে একদমই ভালো লাগে না। আমরা চাই সরকারের সুদৃষ্টি পড়ুক, স্কুলের ছাত্রছাত্রীরা সুন্দর একটা ভবিষ্যতের আলো দেখুক, আর যারা বেকার আছে, যারা ট্যাট কোয়ালিফাই করে বসে আছে, তাদেরও ভবিষ্যৎটা সুন্দর হোক। সরকারের একটু সুদৃষ্টি যাতে এই স্কুলগুলির উপর পড়ে, যাতে স্টুডেন্টরা ভবিষ্যতে সুন্দর একটা ভবিষ্যৎ পায়, আর যারা ট্যাট কোয়ালিফাই করেছে তাদেরও যাতে একটা সুগতি হয়। আমি বিগত অনেকদিন ধরে দেখছি যারা টেট কোয়ালিফাইড করেছে তারা বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করছে, কিন্তু তাদের কোনো কাজ মানে সরকার কোনো সুদৃষ্টি দিচ্ছে না। এটা তো ঠিক না। না তো আমি চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে CM স্যারকে বলতে যে
তিনি কোনো একটা ভালো পদক্ষেপ নেন, তার হাতে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। তিনি চাইলে স্কুলের যে দুর্দশাগুলি এখন বর্তমানে চলছে ওটাও পরিবর্তন হতে পারে, আর বেকারদেরও একটা চাকরির সংস্থান এনে দিতে পারে। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রীর কাছে এটা করজোড়ে আবেদন করছি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আজকে যে আপনারা যে দেখাচ্ছেন এটার জন্য যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলছি যে বিদ্যালয়ের যে অবস্থা সেটা শুধু কি সাধারণ মানুষের চিন্তাধারা? আমার এই কথাটা বলছি কারণ দিন দিন খবরে কাগজপত্রে নিউজে দেখাচ্ছে যে শিক্ষা ব্যবস্থা এরকম অবস্থা। আমাদের কি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহা এসব ব্যাপারে কি উনি দেখতে পাচ্ছেন না? আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। কালকে কি পরশু একটা খবরে দেখলাম যে টেট উত্তীর্ণ যে পরীক্ষার্থীরা আছে, ওনারা গিয়েছেন, ওনারা কোনো মানে নির্দিষ্ট কোনো মানে খবর পাননি। ওরা মানে যে ওরা পাবে কি পাবে না, শিক্ষক নিয়োগ হবে কি হবে না, মানে ওরা আমাদের সরকার থেকে ওরা মানে আশা করছে যে ওরা কি আদৌ পাবে মানে পাবে না। আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? হ্যাঁ সেটাই বলছি। স্কুলে কারণ আমি হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বিশালগড় অফিসিয়াল যে ঘটনাটা দেখলাম আপনাদের টিভির সাউন্ড বন্ধ করুন। সরি এক সেকেন্ড স্যার। এই ঘটনাটা হচ্ছে, এইটা তো পারমিশনটা এই বিশালগড়ের যে এমএলএ সুশান্ত দেব উনি তো পারমিশন দিয়েছে নিশ্চয়ই। উনার পারমিশন ছাড়া তো আর এটা হয় না, স্কুল কর্তৃপক্ষ পারমিশন দিবে না। উনি কি একটা বারও এই জিনিসটা ফলো করলেন না? কালকে যথাসম্ভব মনে হয় কালকেই হয়েছে ঘটনাটা। উনি কি একটা বারও এই যে আজকে ইয়েটা দেখাচ্ছেন উনি একবারও দেখলো না? বা দেখে উনার যে সংগঠনের যে তাদের সঙ্গে কি একবারও কথা বলার মনে করেননি? নাকি স্কুলের কর্তৃপক্ষ সঙ্গে কি একবারও কথা বলার মনে করেননি উনি? না উনি মানে বুঝে সুঝে চুপ করে চলে যাচ্ছেন? উনি আজকে দেখলাম কাকরাবন গেল, সবকিছু আমরা জানি কাকরাবনের প্রোগ্রাম আছে। এই যে একটা জিনিস স্কুলের কচিকাচারা পড়াশোনা করবে, কিভাবে করবে, কি অবস্থা দেখছি, ঠিক দেখতে লজ্জা লাগছে। কি বলবো স্যার, দেখতে লজ্জা লাগছে। উনার তো দরকার এই ব্যাপারটা নিয়ে জেনে উনি একটা পদক্ষেপ নেক। মুখ্যমন্ত্রী তো হচ্ছে পরে, উনার পারমিশন ছাড়া আমার মনে হয় না স্কুল কর্তৃপক্ষ এই পারমিশন দিচ্ছে মনে হয়। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি ত্রিপুরার একজন সরকারি স্কুলে চাকরি করি। হ্যাঁ বলুন। তো আপনাদের প্রোগ্রামগুলি আমি প্রায় সময় দেখি, আমার কাছে খুব ভালো লাগে স্যার। শিক্ষা যে বিষয়গুলি নিয়ে আপনারা তোলেন এই বিষয়গুলি ভালো লাগে স্যার। আমি একটা বিষয় তুলতে চাই, মানে বলতে চাই আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে যে শিক্ষা স্কুলগুলিতে যখন আমরা পড়াশোনা করাই বাচ্চাদের, দেখি অনেক ছাত্রছাত্রী কিন্তু মাস্টার সেই তুলনায় অনেক কম। আমরা চেষ্টা করেও দিতে পারি, অনেক সময় দুইটা ক্লাস একসাথে ওরা করতে হয়।
তো এরকম ভাবে অনেক সময় এরকম স্টুডেন্ট থাকে হেডমাস্টার সহকারে ক্লাস করে আমরা ক্লাসগুলি ফিল আপ করতে পারি না। অনেক সময় যদি কোনো টিচার যদি তার ছুটিতে থাকে, এমন হয় যে দুইটা ক্লাসের মধ্যে 50 জন 40 জন করে। আমি যে একটা স্কুলে চাকরি করি ওই স্কুলে প্রায় 175 জন মানে ছাত্রছাত্রী। ওই অনুসারে আমরা টিচারছি 5 জন, এর মধ্যে ট্রান্সফারও হয়। যদি হেডমাস্টার যদি বা কোনো কারণে যদি কোনো স্যার বা আমরা মধ্যে যদি কোনো একটা সিএল নেই, কোনো একটা সুযোগ সুবিধা নেই, দেখা যায় যে মানে স্কুলের মধ্যে দুইটা ক্লাস, আমরা একটা ক্লাসে 40 জন 42 জন করে, এরকম 80টা স্টুডেন্ট একজন টিচারের দেখা অনেক কষ্ট হয়ে যায়। এমনকি প্রত্যেকটা টিচার একটা ক্লাসের মধ্যে ঢুকলে ওই টিচারের সবটা ক্লাস করতে হয়, তারপরে প্রত্যেক ক্লাস ওয়াইজ একটা করে টিচার নাই। তো বর্তমানে টেট কোয়ালিফাইড আছে অনেক, দেখছি আমরা, তারা আন্দোলন করতে হয় 2 বছর যাবত তারা আন্দোলন করতে হয়, তাদের নিয়োগ করতে হয়। একটাই প্রবলেম, টেট 1-এ বিএড দ্বারা তারা মানে অযোগ্য, এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এছাড়া আর কোনো প্রবলেমে নেই। এই বিষয়টাকে অ্যাভয়েড করে কিন্তু শিক্ষা দপ্তর উদ্যোগ নিলে পারে, কিন্তু শিক্ষা দপ্তর এমন মানে ঘুম নিদ্রায় পড়ে আছে, মানে ত্রিপুরা রাজ্যে পরিকাঠামো, শিক্ষাগত পরিকাঠামোটা আর উন্নত হচ্ছে না আর কি। তো এই জন্য অনেক সময় আফসোস হয় যদি আমরা এই দপ্তরে কাজ করি। শিক্ষকের সংকটটা একটা বিশাল মেজর। পরিকাঠামোগত উন্নয়নটা হইলেও শুধু হইতো না, শিক্ষক পেয়েছে যে মানে শিক্ষার্থীর মেইন একটা মানে অস্ত্র। শিক্ষার্থীদের জন্য শিক্ষক যদি না থাকে আর যদি বিল্ডিং বড় বড় হয় তাহলে তো আর হইতো না। তো এই জন্য স্যার এই কথাটা বলার জন্য এইখানে শনিবার থেকে এবিপি একটা প্রোগ্রাম গেছে, আমার প্রিন্সিপালে জানাইছে প্রোগ্রাম চলার ফলে এইখানে দেখলাম গতকাল যদিও তার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি একজন 2022 সালে ট্যাট উত্তীর্ণ ক্যান্ডিডেট। তো আজকের যে বিষয়টা আপনারা দেখাচ্ছেন, এখানে যথেষ্টভাবে দেখা যাচ্ছে যে ত্রিপুরার বিদ্যালয়গুলিতে যথেষ্ট অগোছালো একটা অবস্থা। তো এই অবস্থাটাকে পরিত্রাণের জন্য যারা আছেন শিক্ষক তারা তো ঠিক আছে, কিন্তু আমরা যারা নিউ অ্যাসপারেন্টরা আছি ওদের কি দোষ? আমাদের কেন নিয়োগ করা হচ্ছে না? তো আমরা তো অনেকবার টিআরবিটি মন্ত্রীদের কাছে দাঁড়া গিয়ে দিচ্ছি, কেন এটা হবে? আমরা বেকার বলে কি আমাদের কোনো দায় দায়িত্ব নেই, কোনো বাকি কাজকর্ম নেই? আমাদেরকে যদি নিয়োগ করতো তাহলে হয়তো বা বিদ্যালয়গুলির আরো শিক্ষার উন্নত হতো, শিক্ষার মান উন্নয়ন হতো। কিন্তু কি করবো বলুন, আমাদের হয়তো কপাল খারাপ, প্রত্যেক বছর তো এরকম হয় না। এবছরই দেখছি মানে বিভিন্ন রুলস রেগুলেশনের দোহাই দিচ্ছে সবাই, মন্ত্রীদের কাছে গেলেও তারা ফিরিয়ে দিচ্ছে আমাদেরকে, টিআরবিটিতে গেলেও মানে এই সেকশন থেকে ওই সেকশনে পাঠাচ্ছে, কোনো সদুত্তর আমরা পাচ্ছি না। আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? হ্যাঁ এটাই বলছি যে আজকের নিউজটার সাথে তো আমরাও তো রিলেটেড। আজকে যে শিক্ষকদের মধ্যে যে অগোছালো ভাব দেখা যাচ্ছে, বিদ্যালয়ের যে অনুন্নতি দেখা যাচ্ছে, এটা কেন হচ্ছে সেটার জবাব তো কারোর কাছে নেই। তাহলে আমাদের মতো যে অ্যাসপিরেন্টরা পরীক্ষায় পাশ করে বসে আছি তাদেরকে তো নিয়োগ করতে পারি, করেই দেখুক না আমরা পারি কিনা পুরো শিক্ষা ব্যবস্থাকে সামলাতে, আরো শিক্ষার মান উন্নয়ন করতে। তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমাদের সিএম স্যার মাননীয় এডুকেশন মিনিস্টারের কাছে এটাই প্রার্থনা করবো যে আমাদের জন্য অতি সত্বর নিয়োগ করে। উত্তীর্ণ হয়ে যখন বসে আছি, সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের মানে এখন অফার লেটারের কোনো সুযোগ নেই, এখনো পাচ্ছি না। কি করব বলুন, কপালই খারাপ। তাহলে এখন কি করা যায়, এটাই আমার মানে প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয়দের কাছে। তা আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান করার জন্য, আমাদের কথাবার্তাগুলো শোনার জন্য। আমাদের পাশে তো আর কেউ নেই, তবে তো আপনাদের মতো চ্যানেল আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এতটুকুই বলবো যে আমাদের জন্য অতি সত্বর নিয়োগ করে, আমরা পাশ করে বসে আছি, সবার দ্বারা ঘুরছি। নমস্কার, ধন্যবাদ। এইখানে শনিবার থেকে এবিপি একটা প্রোগ্রাম গেছে, আমার প্রিন্সিপালে জানাইছে প্রোগ্রাম চলার ফলে এইখানে দেখলাম গতকাল যদিও তার প্রোগ্রাম শেষ, কিন্তু আজকে সকালে দেখলাম এখানে প্রতিটা রুমের বেঞ্চগুলি বারান্দায় এবং প্রতিটা রুম এবং নোংরা একদম। ফলে এখানে ক্লাস করার মতো আর পরিস্থিতি নেই, আপনারা নিজেরাই দেখেছেন কী অবস্থায় আছে। তাই আজকে আমি বাধ্য হয়ে তাদেরকে ছুটি দিয়ে দিতে পারি। গার্ডিয়ানদের একটা নমস্কার, কে বলছেন? বলছিলাম আজকে আপনাদের ক্যাপশনে দেওয়া আছে শিক্ষা দপ্তরের বেনজি। আসলে যদিও ওই কথাটা বলাটা কোনো সময় ঠিক হবে না এরকম না, ঠিকই হবে। প্রত্যেকটি দপ্তরে বেনজি, শুধু শিক্ষা দপ্তর না। এই সরকারটা আসার পরে 6 বছরে
যা দেখতেছি কোন দপ্তরেই সঠিকভাবে লোক আছে এটা কেউ বলতে পারবে না। দেখা গেল যে বিভিন্ন দপ্তরে যদি কোনো কর্মচারী রিটায়ার্ড হয়ে যায়, তার বিলটা করতে বহুত কষ্ট হয়, অনেক দেরি হয়, কারণ কেরানি পাওয়া যায় না। কারণ পুরানো যারা আছে তারা তো আস্তে আস্তে রিটায়ার্ড হয়ে গেছে, দেখা গেলে পুরানোরা আবার আইন না নতুন করে কাজ করানো হচ্ছে। তারপরে মাননীয় কি কয় শিক্ষা দপ্তরে আরে কি কয় মন্ত্রী ওই দিন সাংবাদিক সম্মেলনে বললেন পুলিশ দপ্তরে নাকি যারা রিটায়ার্ড পুলিশ পার্সন, যারা রিটায়ার্ড অফিসার, তাদেরকে দিয়ে আবার নিয়োগ করে, শাসকদের নিয়োগ করে আবার পুলিশ দপ্তরটার বিভিন্ন কাজ পরিচালনা করবে। তাহলে ত্রিপুরা রাজ্যের বেকাররা কিরকম অসহায়ের মধ্যে আছে ভাবেন তো একবার। শিক্ষা দপ্তর তো আপনি বললেন কোন দপ্তরে ভালো আছে, কোন দপ্তরে ভালো আছে এটা কি ত্রিপুরার রাজ্যের বেকাররা বলতে পারবে না? ত্রিপুরা রাজ্যের মন্ত্রীরা বলতে পারবে কি হলপ করে? মন্ত্রীরাও জানেন, জানি না শুনে তারা এগুলি করতে আছেন। কেন করতে আছেন? আসলে এটা করতে আছেন মথার কারণে। মথা যদি তাদের লোকে এই বছরে যোগ না দিত মন্ত্রিসভা, তাইলে তারা সব কাজ ভালোভাবে করার লাগবে। মথা তারা লোকে যোগ দেওয়ার পর সমস্ত কাজ ত্রিপুরা রাজ্যের লাডে পড়বে। আমার মনে হয় তারা কাজ করার মানসিকতা থেকে সরে গেছে, এখন তারা লুটে পুটে খাবে। শিক্ষা দপ্তরে দেখেন প্রত্যেকটি স্কুলে আপনার প্রাইমারি সেকশনে বিভিন্ন জায়গাটা দেখা গেল যে একজন করে মাস্টার দিয়ে কি স্টুডেন্ট পড়াশোনা হয়, স্কুল পরিচালনা হয়? লজ্জা তো একদমই নেই। আপনার ট্যাপ রেকর্ডার দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলছে, এরকমও আমরা আপনাদের নিউজে আমরা দেখলাম। তাহলে এই যে দেখলাম, যে আমরা চোখে দেখলাম, কিন্তু তাদের কি লজ্জা হলো না? মন্ত্রিমণ্ডলের মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তো কি বলবেন? উনি তো শিক্ষক সমাজের মানুষ, যতটুকু জানি শিক্ষক সমাজের মানুষ হইয়া তাই নিয়ে অশিক্ষকের কাজ করছেন। আমার মনে হয় এটা অশিক্ষকের কাজ। শিক্ষা মেরুদণ্ড যদি প্রাথমিক স্তরে প্রত্যেকটি গ্রামে যদি সেই রকম স্কুল ভেঙে পড়ে ছেলে মেয়েরা পড়াশোনা না করতে পারে, ত্রিপুরা রাজ্যে অন্ধকারে চলে যাবে। এমনিতেই তো মদের আড্ডা কত, মদের দোকান বাড়িয়েছেন, কত হয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষ বলতে পারবে এইসব। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি উদয়পুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি উদয়পুর থেকে বলছিলাম। হ্যালো, ল্যাবে আছেন, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, বলছিলাম একটা আশ্চর্য বিষয় হচ্ছে উদয়পুরের একদম টাউনের মধ্যে স্কুলে নার্সারি স্টেজের পোলাপানের জন্য এই রোস্টার রুটিনে ক্লাস হচ্ছে, শিক্ষক স্বল্পতার কারণে। প্রাইমারি একদম নার্সারি স্টেজ এখানে অবস্থায়, আর গ্রামে গঞ্জে ভিতরের স্কুলগুলোর কি অবস্থা? এমত অবস্থায় সর্বসাকুল্যে ৩০ লোক টেট পাস করেছে, তাদেরকেও নিয়োগ হচ্ছে না। মাধ্যমিকের 12-এর যে রেজাল্টের অবস্থা, এত কিছু দেখেও সরকারের কোনো হেলদোল নেই। এটা ভাবা যায় না। কি বলবো, ভাষা নেই, বলার ভাষা নেই। অতি সত্বর 2022-এর যারা টেট পাস করেছে তাদের তো নেওয়ার দরকারই, আরো টেট পরীক্ষা নেওয়া দরকার, আরো বেশি করে নিয়োগ করা দরকার শিক্ষা দপ্তরে। যদি শিক্ষা দপ্তরকে আরো উন্নীত করতে চায়, এটা আমি মনে করি আর কি। এবং সরকারের কাছে বিশেষ করে শিক্ষা দপ্তরের দায়িত্বে যিনি আছেন সিএম স্যারকে আমি অনুরোধ করবো অতি সত্বর
আরো টেক পরীক্ষা নিয়ে এবং যারা পাশ করেছে তাদেরকে অতি সত্বর নিয়োগ করে যাতে শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যায়, এই আবেদন রাখছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। আজকার বিষয়টা দেখা খুবই খারাপ লাগলো, তবে কি করুন দেখেন, আমরা কপালটাই মনে হয় মূল্য হয়েছে আর কি। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা সরস্বতী পূজা করি, বই পড়ি, আমাদের বুদ্ধি জ্ঞান লাভ করি, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাংসর কড়াই, মাংসর তাগারি, চিপসের পুটলা, কালারিং জল, আমি আর ঠিকভাবে কইলাম না, এইসব মানে আসলে দেখতেছি যে এটি অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরা রাজ্যের যে উন্নত হইতাছে এটার চিত্রটা আর কি। এমন বহু স্থানে হইতাছে, যদি খোঁজ খবর নিয়ে আপনারা তো খোঁজ খবর নেন, দেখেন, আরো খোঁজ খবর যদি বাইরে করেন তাহলে আরো পাইবেন এরকম অবস্থা। তো এইগুলি দেখলে আসলে আমি জানি না, আপনারা এই চ্যানেলটা দেখতেছি না, আমাদের ত্রিপুরা রাজ্যের যে আধিকারিকগণ, এই যে মন্ত্রী মিনিস্টারগণ এবং অফিসার লেভেলের লোকগণ, এইসব গুলিকে দেখতেছি, লজ্জা থাকার দরকার। যদি দেখে স্কুলের মধ্যে মিড ডে মিল রান্না হয়েছে, আর আমরা এখন দেখতেছি স্কুলের মধ্যে মাংস রান্না, একটা যে কোনো পার্টির শাখা সংগঠন অনুষ্ঠান করে স্কুল বদ্ধ রাখিয়া, যে বেঞ্চের মধ্যে আমরা বইয়া পরীক্ষা দেই, ওই বেঞ্চের মধ্যে বইয়া মাংস খাই, তাহলে কই যাইতেছে আমরা শিক্ষার ব্যবস্থাটা? আমরা মিনিস্টার, যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে, শিক্ষা মিনিস্টার, উনি তো নিজেই মনে কইতারে না আমাদের ত্রিপুরার যে স্কুল কটা আছে, কতজন শিক্ষক আছে। বিধানসভার মধ্যে আলোচনা করলো কত হাজার হাজার শিক্ষক বলে আছে, কিন্তু অথচ স্কুলের মধ্যে শিক্ষক নাই। আর স্কুলের পরিকাঠামো ভালো না, জল নাই, ফিল্টার নাই, একটা স্কুলের বাথরুম অব্দি ঠিক নাই। আমরা যে স্কুলগুলি আছে ত্রিপুরা রাজ্যে, স্কুলগুলির 60 থেকে 70% স্কুলের মধ্যে শৌচাগার, যেটা কই আমরা শুদ্ধ ভাষা, ঠিক নাই। কই যাইব শিক্ষা ব্যবস্থা? এইভাবে আস্তে আস্তে দিনের দিনে মানুষের প্রাইভেটাইজেশন করতেছে শিক্ষা ব্যবস্থাটা, সরকার যাতে বারবার হাত থেকে তুলে নেয় তাদের থেকে। মানে ওনারা তো এখন তার কাজ হইলো কি, সাফাই দেও, কে করতেছে করুক, এই অবস্থা হইলে হইতো না। আমরা যারা সাধারণ জনগণ আছি, শিক্ষিত মানুষ আছি, বেকার আছি, ওনারা তো শিক্ষিত হয়েও ওনারা মিনিস্টার হয়েছেন, ডক্টর তাইনে, কিন্তু তাইনের যে এই দপ্তর এমন অবস্থা হয়ে গেছে, লজ্জা তখনের দরকার। আমরা মুখ দেখাতে পারতাম না অন্য স্টেটে গেলে, ত্রিপুরা রাজ্যের এই অবস্থা দেখলে। একে তো শিক্ষক অভাব, এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে যেতেছে এখন। আর শিক্ষকের লেগে দেখলাম কালকে ওই টেট বলে পরীক্ষা দিয়ে পাস করছে, 2 বছর হয়েছে, বই হয়েছে, নিতেছে না। আসলে পরিস্থিতিটা খুবই মেঘলা মেঘলা জনক অবস্থা হয়েছে ত্রিপুরা রাজ্যের। এমন ঠিক না, এই অবস্থা থাকা ঠিক না। নমস্কার, কে বলছেন? হ্যালো, 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 হ্যাঁ বলুন। নমস্কার, আমি শান্তিপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি 2022 সালে একজন ক্যাট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আপনাদের চ্যানেলে যে আজকে আমরা অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি, যে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমি ব্যক্তিগতভাবে এটা মানে কি বলবো, এটা নিন্দা জানাই। তো আমাদের যে বিষয়টা, এটা হচ্ছে এখন শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে সেটা শুধুমাত্র মুষ্টিমেয় কিছু শিক্ষকের দ্বারা সম্ভব না। সেখানে যারা প্রতিবেশী এসএমসি কমিটি থেকে শুরু করে যারা আছে, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, সবার সহযোগিতায় একটা শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলে। তার অধিকন্তু স্কুল যদি সুন্দরভাবে চলতে হয়, পর্যাপ্ত পরিমাণ শিক্ষকেরও দরকার।
বর্তমানে ত্রিপুরার যে প্রত্যেক স্কুলে শিক্ষক সংকট রয়েছে, তার জন্যই 2022-এ আমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল। আমরা পরীক্ষা অংশগ্রহণ করি। আমাদের আগের প্রাক্তন যিনি শিক্ষামন্ত্রী উনি বলেছেন যে আমাদের লোক নেওয়ার পর আরো 538 জন আমি ইচ্ছে করলে নিতে পারি, কিন্তু আমার কাছে লোক নেই, তার জন্য উনি পরীক্ষা নিয়েছেন, আমরা পাশ করে বসে আছি। আপনি জানলে অবাক হবেন, আমরা গত কয়েক মাস যাবত আমরা দপ্তরে যাওয়ার পর দপ্তর থেকে আমাদেরকে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে পাঠানো হচ্ছে, বলছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমরা ফাইল আটক হয়ে আছে। এইভাবে আমরা 2 থেকে 3 মাস ঘোরাঘুরি করি, একজনের কাছে পাঠায়, কিন্তু আমরা কোনো সদুত্তর পাই না। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আমরা অনেক কষ্ট করছি। তা আমার কথাগুলো একটু শুনবেন, ফোনটা কাটবেন না। আমরা অনেক চেষ্টা করছি শিক্ষামন্ত্রী স্যারের সঙ্গে কথা বলার জন্য, অনেকবার চেষ্টা করছি। উনি কি একটু সময় পান না? 2 মিনিট বা 5টা মিনিট সময় উনি বের করতে পারেন না আমাদের সঙ্গে দেখা করার জন্য? আজ পর্যন্ত আমরা না হয় 15 থেকে 20 বার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। এমন কোনো মন্ত্রী নেই যাদের সঙ্গে আমরা কথা বলি। আমরা গেলে আমাদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করে, আমাদেরকে তাড়িয়ে দেয়, বলে আমাদের দপ্তর নয়, এরকম বলে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, বলে যার দপ্তর ওনার কাছে যাও। ওনার কাছে গেলে পুলিশ টেলিয়ে দেয়। আমরা কি অপরাধ করেছি? এই রাজ্যের বেকার আমরা এটাই আমাদের অপরাধ। আমরা পরীক্ষায় পাশ করেছি, এটাই আমাদের অপরাধ। আমরা শুধুমাত্র 300 জন, যেখানে হাজার হাজার প্রায় 6000 পোস্ট খালি আছে, এই জায়গা থেকে আমাদেরকে নিয়োগ করা যায় না? আমরা কি এই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয়মুখী হয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের আমরা তাদেরকে উন্নত করতে আমরা কি অংশীদার হতে পারি না? মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে, উনি অতি সত্বর এই বিষয়গুলির দিকে একটু গুরুত্ব দেওয়ার জন্য। আমরা ওনার সন্তানের মতো, আমরা ওনার ছেলে মেয়ের মতো, আমরা বারবার চেষ্টা করছি ওনার সঙ্গে কথা বলার জন্য। উনি ব্যস্ত, কিন্তু জানি তারপরও আমাদের বিষয়টা, এটা তো এরকম কোনো মহামারী কোনো বিষয় নয় যে হাজার হাজার পোস্ট ফিল আপ করতে হবে। শুধুমাত্র 300 জন, আর যেখানে 6000 পোস্ট খালি, শিক্ষক সংকট রয়েছে, কেন আমাদেরকে কাজ ঝুলিয়ে রাখা হচ্ছে? আইনি তো কোনো জটিলতা নেই। আর উনি কোনো প্রশ্নের উত্তর দেন না, ওনাকে শুধুমাত্র বিধানসভায় পাওয়া। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, আমি প্রায় সময় বলি, মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভার সদস্যদের কোনো ক্ষমতা নেই রাজ্যে চাকরি দেওয়ার বা উন্নয়নমূলক বড় ধরনের কোনো কাজ করা। এটা বিজেপি দল এমন একটা দল, এটা দিল্লির অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারবে না। কারণ আজকেও আমি দেখেছি পেপারে আরটিআই করে খবর নিয়েছে মানুষ, 10 লক্ষ রেলে পোস্ট খালি, যেই কারণে গত পরশুদিন এই রেল দুর্ঘটনা, এবং গত বছর আরেকটা বড় দুর্ঘটনা, তার আগের বছর আরেকটা দুর্ঘটনা। এই মন্ত্রীরা খবর জানে না, পেপারে মিথ্যা কথা লেখলে তদন্ত করে তাদের সাজা দিক না। 10 লক্ষ পোস্ট শুধু রেলেতে খালি। এইবার চিন্তা করেন অবস্থা। মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর দেখবেন, নিজের দপ্তরে একজন গ্রুপ ডি ছাড়া আর কেউ নেই। মুখ্যমন্ত্রী সচিবালয় যাকে বলে, জানি না মুখ্যমন্ত্রী এই আলোচনা শুনেন কিনা বা ওনার কোনো সোর্স মাধ্যম শুনেন কিনা যে মুখ্যমন্ত্রী সচিবালয় সম্বন্ধে এই ধরনের আলোচনা হচ্ছে। সবাই পেনশনে চলে গেছে, একজন গ্রুপ ডি গৌরী দেবনাথ, আমি নামও বলে দিচ্ছি, ওই মহিলাই একমাত্র আছে। আমরা ওই অফিসের নামে আমার পেনশন বইও মুখ্যমন্ত্রী সচিবালয় লেখা আছে, এই থেকে এইগুলি লিখে দিতে হয়, এটা নিয়ম আছে। কাজেই লজ্জা হয়, বিজেপি সরকার এই বেকারের শত্রু, শুধু শত্রু না, ওরা দেশটাকে ধ্বংস করবে। দেখুন, শিক্ষক নিয়োগ না করলে ছাত্র লেখাপড়া হবে না, ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার হবে। রেল দপ্তর এত বড় একটা গুরুত্বপূর্ণ দপ্তর, অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যায়, এইখানে পর্যন্ত নিয়োগ নেই। এটা আমি জানি না, মানব অধিকার কমিশন বলতে একটা অফিস আছে, আমি এই অফিসে ডেপুটেশনে 2 বছর কাজ করে, ওদের কোনো দায়িত্ব আছে কিনা আমি জানি না। ভারতীয়
মানবাধিকার, কেন্দ্রীয় মানবাধিকার কমিশনও আছে। তাদের কি কোনো দায়িত্ব নেই যে দেশের পরিচালনাটা একটু ভালো করুন বা ভালোভাবে নিন? তাদের ব্যক্তিগত বা পিতার মাতার সম্পত্তি নাকি জনসাধারণের টাকা দিয়ে জনসাধারণের খরচ মেটানো হয়? তারা কেন এইসব করছে আমি জানি না। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। স্যার আপনি তো টপিক দিচ্ছেন যে নাকি শিক্ষা প্রতিষ্ঠানে বেনজিরি কাণ্ড। বেনজিরি কাণ্ড এই জন্য দায়ী কে? আমি তো স্যার এখন সরকারকে বা ওই শিক্ষামন্ত্রী বা মন্ত্রিসভাকে আমি দোষারোপ করতে পারতেছি না। এই জন্য দায়ী যে আমরা জনগণ, 27 লক্ষ ত্রিপুরাবাসী যে আমরা ভোট দিছি, আমরাই দায়ী। আমাদের দুঃখ দুর্দশা সুখ দুঃখ আমরাই সৃষ্টি করছি, আমরাই ধ্বংস করছি, আমরা এটা তৈরি করছি। এই জন্য ওই শিক্ষামন্ত্রী, ওই মন্ত্রিসভা, ওই মন্ত্রী এমএলএ, তারা ওরা কারা? এটা তো আমাদের ভোট নিয়ে তো প্রতিনিধি হয়েছে। তাদেরকে আবার আমরা দোষারতে যাবো কেন? দোষ আমাদের। আমরা আমাদের নিজের পায়ে নিজেরাই কুড়াল মারছি। তাদেরকে তো দোষারোপ করে লাভ নাই। আমি তাদেরকে দোষারোপ করছি না স্যার। শিক্ষা প্রতিষ্ঠানের বেনজির কাণ্ড ওরা দেখো আর নাই দেখো, এটা আমাদেরকে দেখতে হবে, জনগণ দেখতে হবে, ত্রিপুরাবাসী, ভারতবাসী দেখতে হবে। ধন্যবাদ। আমরা বিশালগড় অফিস টিলার কথা বলছি, দুপছড়া স্কুলের কথা বলছি, রাজ্যের একাধিক জায়গার ঘটনার কথা আমরা প্রায়শই তুলে ধরি। শুধু এতটুকু বলি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে চলুক, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে চলার কথা ঠিক সেভাবে চলুক, কারণ শিক্ষার বিকাশ দরকার। সরকার সেদিক থেকে কাজ করে, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার দাবি শিক্ষার বিকাশে এই সরকার আন্তরিক। সেদিক থেকে এইসব বিষয়গুলোর প্রতি নজর দেওয়া দরকার। কোনো ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্ত হবে, বিচার হবে, সেটাই কাম্য। সেদিক থেকে এই দুটো শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনার পর শিক্ষা দপ্তর, প্রশাসন কি উদ্যোগ নেয় সেটা সময় বলবে। এবং আরও একটি বিষয়, আমরা রাত 10টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান শুভরাত্রি রয়েছে, সেই অনুষ্ঠানে আপনারা কথা বলবেন, আপনাদের বিষয়ে আপনারা আলোচনা করবেন। এবং অবশ্যই রাত 9টায় লাইভ অনুষ্ঠান, রাত 10টায় লাইভ অনুষ্ঠান, দুটি অনুষ্ঠানের পাশাপাশি BB24-এর সবকটি অনুষ্ঠান প্রত্যেকের কাছে তুলে ধরবেন। আপনারা দেখবেন, শেয়ার করবেন, আমাদের মাধ্যম সর্বত্র ছড়িয়ে দেবেন। আপনি যে কথাগুলো বলছেন আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।